দোকান না যে আপনি শপিং মল 8টার পর বন্ধ করে দিলেন, তাতে কোনো সমস্যা হবে না। 2 দিনের যে অনলাইন করে ওনারা তো ওনাদের সিদ্ধান্তই বাতিল করে দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদেরকে আপনাদের অকৃত্রিম সহযোগিতার জন্য ধন্যবাদ। আজকে এই বৈশাখের তীব্র খরদাহকে উপেক্ষা করে শত শত আইনজীবী আজকে মিছিল করেছে এবং আপনারা দেখলে কালো পতাকা মিছিল অভিভূত হবেন। আমি আমার দীর্ঘ 28 বছরের এই বার জীবনে দেখিনি। যে হলরুমে আমরা গিয়েছি, মোস্ট সিনিয়র আইনজীবীরা বুকে জড়িয়ে ধরেছে আমাদের নেতৃবৃন্দকে, সবাইকে, যে বাবা এটা অনতি বিলম্বে করতে হবে, আমরা প্র্যাকটিস করতে পারছি না। এবং একটা এই সুপ্রিম কোর্টের রেজিস্টার সেকশন থেকেই রিপোর্ট এসছে যে গতকাল তো ভার্চুয়াল কোর্ট হয়েছে, গতকাল বিভিন্ন মামলার শুনানি হয়েছে 700, আর 21 তারিখে হয়েছে 21 তারিখে হিয়ারিং, 21 তারিখে হিয়ারিং হয়েছে 2000-এর অধিক অ্যাকচুয়াল। কাজে এইটা ভার্চুয়াল কোর্টে অসংখ্য সময় নষ্ট হচ্ছে। দেখেন, আমার এক সাংবাদিক বন্ধু সুন্দর প্রশ্ন করেছেন যে গতকাল আমাদের বারের সভাপতি, সম্পাদক সহ, ভারপ্রাপ্ত সম্পাদক সহ গিয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি ওনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, কিন্তু যেহেতু করেননি সেই কারণে আমাদের এই মিছিল অব্যাহত রাখতে হচ্ছে, কালো পতাকা মিছিল। আরেকটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশ, এই মাতৃভূমি মিছিল আর আন্দোলনের অপর নাম। আজকের যে আমাদের অসাধারণ মেধাসম্পন্ন আপিল বিভাগ গঠিত হয়েছে, এটি কিন্তু কোনো আইনের দ্বারা না, এটি হয়েছে জনগণের সার্বভৌম ক্ষমতা, ইচ্ছা এবং 5 আগস্টের দ্বারা। আমরা গতকালও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সবাইকে বলেছি যে সাংবাদিকরা যে কোনো আদালতে প্রবেশ করবেন এবং শুনানি দেখবেন এবং সেটা জাতিকে জানাবে। এইটা না হলে, সাংবাদিকদের প্রবেশাধিকার না হলে সবচেয়ে ক্ষতি হবে বিচার বিভাগের, সবচেয়ে ক্ষতি হবে ন্যায় বিচার প্রার্থী জনগণের। কাজে আমি আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি, অনতি বিলম্বে আমাদের সাংবাদিক বন্ধুরা যেন আপিল বিভাগ সহ সমস্ত আদালতে আগের মতো ফ্রি অ্যাক্সেস পায়, অ্যাক্সেস টু কোর্ট, যাতে জাতি জানতে পারে। আরেকটা দেখেন, আপনাদের প্রবাসীধিকার সংরক্ষিত করেছে, কিন্তু এই যে 2 দিন অনলাইন করছে, বাংলাদেশের পদ্মাপাড়ে যে কোনো চর থেকে তো একজন লোক আপিল ডিভিশনে ঢুকতে পারবে, শুনানি দেখতে পারবে। কাজে এই সিদ্ধান্তের যৌক্তিকতা থাকতে হবে। আমি বিনয়ের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা কোনো দোষারোপের রাজনীতি চাই না। ইউনাইটেড বার যদি ডিসিশন হয়েও থাকে, ডিসিশন হ্যাজ বিকাম ইনএফেক্টিভ। আপনারা ইতিমধ্যেও একটা জিনিস দেখেছেন, এটা আমি মনে করি কোনো সিদ্ধান্ত স্থায়ী সিদ্ধান্ত না, আর এটা ছিল একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলক সিদ্ধান্তই আমি বলবো, যে তেল বাঁচানোর জন্য বা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। কিন্তু গত 2 দিনের পরীক্ষান্তে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেসিক্যালি তেল এবং বিদ্যুতের যে কথা বলা হয়েছে সেটার কোনোটাই সেভ হচ্ছে না। আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে, বিচার প্রার্থী মানুষরাও নিয়মিত আসছে, আমরা আইনজীবীরাও আসছি এবং সবাই আমরা এখানে আসছি। উপরন্তু যে ঘটনা ঘটেছে, আসলে একটা দেশের বিচার বিভাগ হচ্ছে তার আইনের শাসন, মানবাধিকার, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জায়গা। সুতরাং এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে, কারণ এটা কোনো দোকান না যে আপনি শপিং মল 8টার পর বন্ধ করে দিলেন, তাতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এরকম একটা জায়গা যেটা দেশের, যদি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে এটাকে টিকিয়ে রাখতে হবে যে কোনো কিছুর মূল্যে। আপনারা দেখেছেন গতকালকে সুপ্রিম কোর্টের যে গণসংযোগ কর্মকর্তা, তার প্রেরিত আপনার তথ্য অনুযায়ী গতকালকে চেম্বার জজ সহ আপিল বিভাগে মামলা শুনানি হয়েছে 95টি, 21টি মামলা নিষ্পত্তি হয়েছে। আমাদের যে অভিজ্ঞতা সেটা বলে যে চেম্বার জজ শুধুমাত্র 100 থেকে 150 বা কখনো কখনো মিনিমাম 200 মামলা তারা শুনানি করে থাকেন। সুতরাং 95টি মামলার শুনানি বা হওয়া মানে হচ্ছে সংখ্যায় খুবই কম। এই ছাড়াও হাইকোর্ট বিভাগে 612টি মামলা শুনানি হয়েছে, সেখানে নিষ্পত্তি হয়েছে 156টি। হাইকোর্ট বিভাগের 63টা বেঞ্চ 612টা মামলা নিষ্পত্তি করেছে। এবার আপনারা
আর দেখেন যে কতগুলো মামলাতে আমাদের নিষ্পত্তির সংখ্যাটা কত কম। রেগুলার যে কোর্ট হয় তার থেকে এই সংখ্যাটা 50%-এরও কম। সুতরাং আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মাধ্যমে বিচারের যে জায়গাটা, বিচারের যে প্রক্রিয়াটা সেটা স্থবির হয়ে পড়েছে, সংকুচিত হয়ে পড়েছে। সাধারণ মানুষের যে বিচারের প্রার্থনা সেটা বন্ধ হওয়ার পথে। আমরা বিশ্বাস করি যে আমাদের বিচার বিভাগের অভিভাবক যারা আছেন, প্রশাসনের যারা অভিভাবক আছেন, তারা তাদের সুচিন্তিত ফলাফলের মাধ্যমে বাংলাদেশে যে বিচারহীনতার যে সংকট দীর্ঘদিন যাবৎ ছিল সেটাকে অন্য প্রক্রিয়ায় আবার দীর্ঘায়িত করবেন না। আমরা এজন্য বিনীতভাবে অনুরোধ করব, পরীক্ষামূলক যে 2 দিন অতিক্রান্ত হয়েছে, এই পরীক্ষান্তে আমরা এটা বুঝতে পেরেছি পরিষ্কারভাবে যে এটা আসলে কাজ করছে না, বিদ্যুৎও সেভ করছে না, জ্বালানি তেলও সেভ করছে না, শুধুমাত্র বিচার প্রক্রিয়াকে ব্যাহত করছে। এই প্রেক্ষিতে আমাদের দাবি থাকবে আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত রিভিউ করে নিয়মিত আদালত শুরু করবেন। অন্যথায় মঙ্গলবারের মধ্যে যদি তারা আমাদেরকে এই সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে মঙ্গলবার আমরা আমাদের পরবর্তী কর্মসূচি কালো পতাকা সহ আমরা 28 তারিখ অবস্থান ধর্মঘট শুরু করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে, যদি আগামী সপ্তাহের মধ্যে নিয়মিত কোর্ট চালু না হয় সেই ক্ষেত্রে আমরা আগামী 28 তারিখ মঙ্গলবার বেলা 1টার সময় কালো পতাকা সহ অবস্থান কর্মসূচি পালন করব। এই বিষয়ে আমি একটা কথা বলি আপনাকে, বাংলাদেশে বর্তমানে সেনসিটিভ যে মামলাগুলো, সেই মামলাগুলোর বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের বিচারও আমরা লাইভ প্রচার হতে দেখেছি। সুতরাং সেটা যদি বাংলাদেশেরই লাইভ প্রচার হতে পারে তাহলে এই আদালত প্রাঙ্গণে বা আদালতের ভেতরে, এজলাসের ভেতরে এই সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের যাওয়ায় প্রতিবন্ধকতাটা কোথায় সেটা আমাদের কাছেও বোধগম্য না। আমরা বিশ্বাস করি এই দীর্ঘ ফেসিবাদী শাসন ব্যবস্থার অবসান শেষে এই বর্তমান বিচার বিভাগ জনমানুষের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করতে গিয়ে তারা স্বচ্ছতা যে জায়গাটা, মানুষের বিশ্বাসের যে জায়গাটা, সেটাতে কোনো সন্দেহের সৃষ্টি করাবে না। সেই ক্ষেত্রে প্রকাশ্য বিচারে কোনো অন্তরায় থাকার কথা না। আমি আমার বন্ধুর সঙ্গে সাপ্লিমেন্ট করি, 2 দিনের যে অনলাইন করে ওনারা তো ওনাদের সিদ্ধান্তই বাতিল করে দিয়েছে। যে কেউ তো ওই আপনার কি নাম, ওই কোড নাম্বার নিয়ে ঢুকে যেতে পারে। আমি প্রত্যাশা করব সিদ্ধান্ত নিতে পারে, তারা রিভিউ করবে। সাংবাদিকতা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, তাকে কোনো বাধা দেওয়া গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।